ডায়েরি পড়া অবস্থায় রোদ ফোন দিল। ফোনটা পাশেই ছিল, নীলা সাথে সাথে রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে গম্ভীর স্বরে রোদ উত্তর নিল। ওয়ালাইকুম আসসালাম। বলো, কি দরকারে ফোন দিয়েছ? কেন, খুব ব্যস্ত? ব্যস্ত হব কেন? তাহলে ফোন রিসিভ করেই জিজ্ঞেস করা হলো কি দরকারে ফোন করেছি। এটা আর নতুন কি? আপনি তো রোজ ফোন দেন অফিস গিয়ে, আর সেটা কোনো না কোনো কারণে একদিন বলেন ওয়ালেট ফেলে গেছেন, একদিন পেনড্রাইভও, একদিন ফাইল, আবার কোনো দিন কানের ফোনটাই রেখে যান। প্রতিদিন কোনো না কোনো কারণে কল দেন আপনি, তাহলে আজ আর নতুন কি হবে? ভুলে গেছি, রাখি এখন। আরে রাগ করছেন কেন? রাগ করিনি, আমি আগেই বলেছিলাম বেশি অ্যাডভান্সগিরি আমার সাথে করবে না, এটা খুবই অপছন্দ আমার। তোমার এই অ্যাডভান্সগিরির জন্য আমি ভুলেই গেলাম কি কারণে কল দিয়েছি। আচ্ছা যাও, সরি। আচ্ছা, দেখে থেকো, মনে পড়লে কল দিব। কথা শেষ করেই ওপাশ থেকে রোদ ফোন কেটে দিয়েছে। এটা রোদের রোজকার রুটিন, কোনো না কোনো ছুতোয় কল দেয়, শুধু নীলার কণ্ঠস্বরটা শোনার জন্য। মাঝে মধ্যে কল দিয়ে কথা না বলে চুপচাপ থাকে, আর পরে বলে ভুলে ফোন গিয়েছিলা হয়তো। মুচকি হেসে দিয়ে নীলা ফোন রেখে আবার ডায়েরি পড়ায় মনোযোগ দিল। লাইফের এই কঠিন জার্নিটা থেকে একটা বড় কিছু আবিষ্কার করলাম, কাউকে ঠিক যতটা গভীরে ভালোবাসবে প্রকাশ করা ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়াবে। আর মানুষ বড্ড অলস কিংবা ব্যস্ত, তারা মনের বা চোখের ভাষা পড়ার জন্য একটু সময় ব্যয় করতে চায় না। মুখের কথাটা বিশ্বাস করে নেয় নিমেষেই। যার মুখে যত মধু সে তত বিশ্বাসযোগ্য মনে করা হয়। আমার ভালোবাসাটা আমি প্রকাশ করার প্রয়োজন মনে করি না। আমার ভালোবাসা, প্রেম সবটা না হয় এই ডায়েরিতে চাপা পড়ে থাক। রূপকথার গল্পের মতো নীল আমার জীবনে এসেছিল আর রূপকথার গল্পের মতোই ছেড়ে যায়, তাই আমিও রূপকথার গল্পের মতো ওর স্মৃতিগুলো মুঠোয় বন্দি করে রেখেছি। নীল নামে আমি কাউকে চিনি না, ও আমার জীবনে রূপকথা হয়ে থাক তাহলে। বাস্তবে না পেলাম রূপকথাকে, কল্পনাতে সর্বদা ও আমার। আমি আর আমার আল্লাহ জানে কতটা ভালোবাসি আমি রূপকথাকে। হয়তো নিয়তির পরিহাস, রূপকথা আর নীল এক নয়। কল্পনাতে রূপকথাকে যেভাবে সাজিয়েছিলাম নীলকে আমি সেভাবে পাইনি, হয়তো নীলও ওর কল্পনায় আমাকে সেভাবে পায়নি যেভাবে ও চেয়েছে আমায়। তবে আমি নীলের চোখের ভাষা পড়তে পারি স্পষ্ট, ওর মুখের থেকে ওর মন আর চোখের সাথে কথা বলতে বেশি ভালোবাসি। নীলকে আমি বিয়ে করতে যাচ্ছি, নীল জানেও না ওর সাথে কার বিয়ে হচ্ছে। নীল নিজের উপর জুলুম করে বিয়েতে রাজি হয়েছে, হয়তো অনেক কষ্টও পাচ্ছে আমার কথা ভেবে। আমি জানি ও আমায় অবিশ্বাস করলেও ভালোবাসে অনেক। মানুষ তো তাকেই ঘৃণা করে যাকে সে ভালোবাসে। অবিশ্বাস সন্দেহ তাকেই করে যাকে নিয়ে সে ভাবে। নীল না হয় আমায় ঘৃণায় করে এখন, তবে আমার বিশ্বাস একদিন ওর ভুলগুলো ভেঙে যাবে। কিন্তু ভয়, যেদিন ওর ভুলগুলো ভাঙবে সেদিন আমি থাকব তো? আমি হারিয়ে যাওয়ার পর নীলকে আফসোস করতে হবে না তো? জানি না কি আছে ললাটের লিখনে। বিয়ের তাড়াহুড়োতে ডায়েরি লিখতে ভুলে গেছি। গায়ে হলুদে নীল আমায় দেখে অনেক বড় একটা শখ খেয়েছে, খুশিতে ও আমায় জড়িয়ে ধরেছিল সবার সামনে। আমার খুব ভালো লাগছিল তখন, এক কথায় কলিজাটা ঠান্ডা হয়ে গেছিল আমার। কাল বিয়ের দিন নীলকে দেখতে খুব সুন্দর লেগেছে, আগে থেকেই তো কিউট মেয়েটা, কাল ওকে সুইট কিউট কম্বিনেশনে 100-র 100 লেগেছে। আমি তো চোখ ফেরাতেই পারিনি ওর থেকে। দূর থেকে অপলক হয়ে দেখেছি। বিয়েটা পোড়ানোর পর মাথা থেকে নীল নামের দুশ্চিন্তাটা সরে গিয়েছিল। অ্যাট লাস্ট আমি আমার রূপকথাকে পেয়ে গেছি। আল্লাহ জানি ওকে অনেক বাঁচিয়ে রাখে, আর আমার শেষ নিঃশ্বাসের সময়ও যেন ওকে চোখের দেখা দেখে মরতে পারি। বাসর রাতে আমি নীলের সাথে কিছু করিনি, তবে কিছু করা কথা শুনিয়েছি।
এতগুলো বছর আমি শুধু নীলের মায় পড়ে থেকেছি, কিন্তু কখনো ওর শরীরের মায় পড়িনি। ওর শরীর কোনো পিপাসা আমায় লাগাতে পারেনি। তবে আজ ভোরে যখন ঘুম থেকে উঠে ওর দিকে তাকাচ্ছিলাম তখন ওর ঠোঁটের দিকে খুব নজর পড়ছিল। রাতে ঘুমানোর সময় ওর শাড়ির আঁচলটা বুকে থেকে সরে গিয়েছিল ঘুমের ঘোরে, যার কারণে ওর বুকের তিলটাও খুব নজর কাড়ছিল। কি অদ্ভুত, সবসময় তিলের দিকে কেন নজর টানে? কি আছে তিলের মাঝে? ওখানে যদি তিল না থাকত তবে আমার চোখটাও ওখানে আটকাত না। নিজেকে কন্ট্রোল করে শাড়িটার আঁচল নিয়ে ওকে ঢেকে দেই। কিন্তু আমার পোড়া কপাল, সকালে রুমে ঢোকার সময় আমার মনেই ছিল না ভেতরে নীল আছে। একা থেকে অভ্যেস কিনা। আমার রুমে আমি ছাড়া আর কে থাকবে? ভুলে নক না করে রুমে ঢুকে যাই। নীল তখন শাড়ি ঠিক করছিল, আর ঠিক তখন আবারও মুখোমুখি হতে হয় নীলের বুকের ওই তিলটার। নজর সরিয়ে নিজেকে আটকে রেখেছি আবার। যদিও আমি ওর প্রতি অনেক বেশি দুর্বল, কিন্তু ওকে বুঝতে দেয়া যাবে না। রুড বিহেভ করেই রাখতে হবে ওকে, না হলে মাথায় চড়ে নাচবে। আমি রোদ এত সহজে ধরা দেব না, এটা তো আমার শপথ বাক্য। জানি না কতটা সফল হব। কি একটা মুশকিলে যে পড়েছি। এরপর আর কোনো লেখা নেই। পেজ উল্টাতে লাগলো, একদম ফাঁকা। তার মানে রোদের মধ্যে আর ডায়েরি নিয়ে বসেনি, সময় পায়নি হয়তো। লাস্টের লাইনগুলো পড়ে নীলার হাসি থামে না। যাক, অন্তত এই ডায়েরির মাধ্যমে রোদের ভেতরটা পড়া গেল। খুব বেশি সম্ভবত রোদ আজ কালের মধ্যে ডায়েরি নিয়ে বসবে নীলার রান্নার প্রশংসা করতে। আগেরবার রান্না করে খাওয়ানোর স্মৃতিটা রোদ লিখে রেখেছে ঠিক এরকমটা। আজ নীল আমার জন্য রান্না করে এনেছিল, নাম পাস্তা। নীল মানে তো বিষ, মনে হচ্ছে রান্নার সময় সেই বিষটা পাস্তায় পড়ে গেছিল। ভাইরে ভাই, একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কতটা ভালোবাসলে এরকম কঠিন রান্না করতে পারে, যার স্বাদ আজীবন মুখে, মনে, পুরো ষষ্ঠ ইন্দ্রিয় মনে রাখবে। আজকের খাবারটার স্বাদ আমি কোনো দিন ভুলব না। আমৃত্যু আমি মনে রাখব। এইটুকুই রাখলাম ওর রান্নার গুণগান, কারণ যতই বলবো কম পড়বে। শুধু নীল কষ্ট পাবে বলে চোখ বন্ধ করে খাবারটা খেয়ে নিয়েছি। রান্না খারাপ হোক, রান্না করতে যে পরিশ্রম সেটা তো আরও কম করেনি, তাই ওর কষ্টের পারিশ্রমিক হিসেবে হাসি মুখে খেয়ে নিয়েছি। ডায়েরিটা পড়তে পড়তে আসরের আজান দিয়ে দিয়েছে। নীলা উঠে দাঁড়িয়ে ডায়েরিটা জায়গা মতো রেখে দিয়ে নামাজটা পড়ে নিল। এতক্ষণে রওয়াও এসে গেছে। ডায়েরিটা পড়ে নীলার ভেতর থেকে সব দুঃখ, রাগ, অভিমান হাওয়া হয়ে গেছে। এখন শুধু চিন্তা হচ্ছে কি করে রোদকে কাছে টেনে আনা যায়। রাত 10টার দিকে রোদ বাড়ি ফিরতেই নীলা নিচে থেকে রোদের সাথে রুমে এলো। এক গ্লাস শরবত হাতে নিয়ে একটি টেবিলে রেখে দিয়ে রোদের গায়ে থেকে শার্ট খুলে দিতে যাবে, তখন রোদ চোখ কুঁচকে নীলার দিকে তাকালো। কি হলো আবার তোমার? তুমি কত টায়ার্ড আছো? আমি একটু এগিয়ে দেই কাজ। বিরক্তি দেখি রোদ বলে উঠল। না, ভালো লাগে না, এমন করো না তো। আমার হাত আছে, শার্ট খুলে নিতে পারবো আমি। কতবার বলেছি আমার কাজ আমি করে নিতে পারি। স্বামীর কাজ বউ করে দিল সওয়াব হয়। আমি আল্লাহকে বলে দিব, আমার বউকে তুমি সব সওয়াব ঢেলে দিও আল্লাহ। এখন ছাড়ো তো। কেন, কি সমস্যা আমি খুলে দিল? সুরসুরি লাগে আমার। ওমহ, ঢং, ধেত ছাড়ো। ধমক দিয়ে নীলার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। টি টেবিলের উপর বসেই শরবতটা খেয়ে রোদ শার্ট খুলতেই নীলা টাওয়াল এগিয়ে দিল। টাওয়াল হাতে নিয়ে রোদ গোসলে চলে গেল। পেছনে থেকে নীলা দুষ্টুমি করে বলে উঠল, রোদ তুমি চাইলে আমি তোমায় গোসল করিয়ে দিতে পারি। রোদ কোনো উত্তর না দিয়ে পেছনের দিকে মাথা ঘুরিয়ে চোখ রাঙিয়ে বাথরুমে ঢুকে গেল। নীলা কিছু না বলে রুমে বসে আছে। গোসল দিয়ে রোদ মাথা মুছতে মুছতে বের হচ্ছে, এমন সময় খেয়াল করে দেখল নীলা ওর দিকে গালে হাত দিয়ে একমনে ঘোর লাগিয়ে তাকিয়ে আছে।
রোদ দেখেও না দেখার ভান করে মাথা মুছে টাওয়ালটা নীলার মুখে ছুঁড়ে দিল। এতক্ষণে নীলার ঘোর কাটল। টাওয়ালটা হাতে নিয়ে নীলা উঠে দাঁড়াল। রোদের দিকে কেমন নজর করে যেন তাকিয়ে আছে। রোদ চোখ গরম করে তাকিয়ে বলল, টাওয়ালটা বারান্দায় শুকাতে দিয়ে আসো। নীলার সাথে সাথে বারান্দায় টাওয়ালটা শুকাতে দিয়ে রুমে এলো। একই এইটুকু সময়ে রোদ কোথায় গেল? রুমে নেই। নীলা এক দৌড়ে রুমে থেকে বের হল। দেখে রোদ সিঁড়ি দিয়ে নিচে নামছে। পেছনে পেছনে নীলাও গেল। ডাইনিংয়ে যেতেই চেয়ার টেনে রোদ বসল। সার্ভেন্ট এসে খাবার সার্ভ করে দিল। নীলা রোদের পাশে গিয়ে দাঁড়াল। রোদ পাশ ফিরে তাকিয়ে বলল, খাবে কখন? তুমি জানলে কি করে আমি খাইনি? সেটা তোমার না জানলেও হবে, খেয়ে নাও। দুপুরেও তো মনে হয় খাওনি কিছু। না, খেয়েছি। রওয়ার সাথে খেয়ে নিতে পারো না? শুনেছি আমি না খেলে নাকি তুমিও খাও না। আমি খাওয়ার পর তুমি খাও, এটা আবার কেমন কথা? ধুরকে বলেছে এসব আজগবি কথা? কথা বাতাসে ভাসে। চুপচাপ খেয়ে নাও, বসো। তুমি খাও না, আমার খিদে নেই, পড়ে খাবো। চোখ গরম করে নীলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এক কথা বারবার রিপিট করা অপছন্দ আমার। বসো এখানে। নীলা রোদের কথা মতো রোদের পাশে চুপচাপ বসে পড়ল। প্লেটে নীলা খাবার নিতে যাবে এমন সময় রোদ নীলাকে খাবার নিতে দিল না। নীলা অবুঝ শিশুর মতো চোখ করে রোদের দিকে তাকাল। আমি বলেছি আমার পাশে বসতে, বলিনি প্লেটে খাবার তুলে নিতে। আচ্ছা, সরি। রোদ নীলার থেকে চোখ সরিয়ে হাতে খাবার তুলে নীলার দিকে তুলল। নীলা মুখে না নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। কি হলো, হা করো। চোখে পড়ছে না কিছু? রোদের ধমক খেয়ে ছিটকে গিয়ে নীলা হা করল। রোদ নীলার মুখ ভরে খাবার দিল। নীলার খাবার চিবাতেও কষ্ট হচ্ছে। নীলার মুখের দিকে তাকিয়ে খেয়াল করল খাবারটা বেশি হয়ে গেছে। পরের লোকমা ছোট করে দিল। রোদের হাতে না, খাবার অনেকটাই খেয়ে নিয়েছে। নীলাকে খাইয়ে দিয়ে রোদ নিজে খাওয়া শুরু করল। চুপচাপ খেয়ে হাত ধুয়ে উঠে চলে গেল রোদ। নীলা আবারও রোদের পিছন পিছন ছুটতে লাগল। উপরে উঠেই রোদ রুমে চলে গেল, সাথে নীলাও। নীলা তো রুমে ঢুকেই শোয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রোদ ইজি চেয়ারে বসে ল্যাপটপে কাজ করতে বসে পড়েছে। লাইট অফ করে ড্রিম লাইট অন করে। নীলা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে রোদের পাশে গিয়ে বসে রইল। রোদ দেখেও না দেখার ভান করে কাজে মগ্ন হল। আচ্ছা রোদ, তুমি সবসময় রাতে ড্রিম লাইট অন করে রাখো কেন? ভয় করে তাই? এখন তো আমি আছি তোমার সাথে রুমে, তাও কেন ভয় করে? আরে তুমিই তো ভয়ের কারণ। আমি কখনো ড্রিম লাইট ইউজ করি না, বিয়ের আগের দিন লাগিয়েছি। আমাকে দেখে ভয়ের কারণ জানতে পারি? অন্ধকার একটা রুমে মাঝরাতে যখন ঘুম ভেঙে যাবে, তখন ফিল করব আমার পাশে কেউ একজন শুয়ে আছে, তাহলে কি ভয় লাগবে না? লাগবে তো, কিন্তু ভয়ের সাথে আমার কি সম্পর্ক? সেই জন্য লাইটটা অন রাখি, যেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখতে পারি যে ওটা তুমি আমার পাশে। ও এই কথা। আমি ভাবলাম অন্য কিছু। ভালো, আচ্ছা একটু কষ্ট করো, আমার জন্য এক কাপ চা আনতে বলো। আমিই করে আনছি। রোদ উত্তেজিত স্বরে উত্তর দিল। দয়া করো প্লিজ, তোমার হাতের এক গ্লাস জলও খেতে চাই না আমি। তুমি উপর থেকেই সার্ভেন্টকে বলো আমাকে এসে দিয়ে যাবে, তোমার কিছু করতে হবে না। আচ্ছা যাচ্ছি। নীলা উঠেই রুমের বাইরে চলে গেল। সার্ভেন্টকে চা করে আনতে বলল উপর থেকেই, বলেই নীলা রওয়ার রুমে গেল। রওয়া গভীর মনোযোগ দিয়ে সিনেমা দেখায় ব্যস্ত। নীলা নক না করেই পেছনে থেকেই রওয়াকে ছিটকে দেয়। ভোহ! কিন্তু দুর্ভাগ্য, রওয়া ভয় পায় না। তোমরা দুভাই বোন এক ক্যাটাগরি, ভাল লাগে না। আমি আবার কি করলাম?
এভাবে আমার সাথে করলে আমি ভয়ে সেন্সলেস হয়ে যেতাম। ও এই কথা, তুমি আমার রুমে ঢুকেছ আমি তো দেখেছি তাই ভয় পাইনি। আচ্ছা বলো তো এখন এখানে কেন তুমি? ভাইয়া আসেনি? এসেছে, রুমে চা পাঠাতে বলেছে তাই বেরিয়েছি। চাটা তুমি করে নিয়ে যাও। আমার হাতের এক গ্লাস জলও খাবে না তোমার ভাইয়া? ঠিকই বলেছে তো ভাইয়া। তাই বলে তুমি তাই শুনবে কেন? কি বলছো পাল্টা উল্টা কথা? তাই তো, ভাইয়া তোমার দিকে তাকাবে কিভাবে বলো তো, একটু সেজেগুজে ভাইয়ার সামনে যেতে পারো না তুমি? এই যে শাড়িটা পরেছ এমন ওল্ড ফ্যাশনে পরো কেন? অন্তত ভাইয়ার সামনে তো অন্যরকম করে পরতে পারো। কি বলতে চাইছো তুমি? তুমি উঠে দাঁড়াও। নীলা উঠে দাঁড়ালো। রওয়া উঠে দাঁড়িয়ে একটা কাজল বের করে নীলার চোখ থেকে চশমাটা সরিয়ে চোখে কাজল দিয়ে দিল। তারপর নীলার আঁচলটা গায়ে থেকে ফেলে দিল। নীলা হতবম্বের মতো দাঁড়িয়ে আছে। আঁচলটা কুচি করে এক সাইডে এমনভাবে উঠিয়ে দিল যেন এক সাইডে ওড়না তুলে দিয়েছে। নিজের অবস্থা দেখে নিজেই লজ্জায় শেষ হয়ে গেল। ছি ছি, এভাবে আমি রোদের সামনে যাব? লজ্জায় মরে যাব। ঢং করো না তো ভাবি। তোমার এই লজ্জা হয়ে যাবে ভাইয়ার অন্য মেয়ের প্রতি দুর্বলতা, তাই যদি ভাইয়াকে পেতে চাও লজ্জা ভেঙে ভাইয়ার সামনে দাঁড়াও। তাই বলে এভাবে? এভাবেই যাবে তুমি? দাঁড়াও 1 মিনিট আসছি। কথা শেষ দিয়েই রওয়া রুমে থেকে বেরিয়ে গেল। 1 মিনিটে রুমে এসে পড়ল, হাতে চায়ের কাপ নিয়ে। সার্ভেন্টের হাত থেকে নিয়ে এসেছে। নীলার হাতে কাপটা দিয়ে রুমে যেতে বলল। নীলা রওয়ার কথা মতো বেরিয়ে রোদের রুমে যেতে নিল। লজ্জা ভয় দুটোই নীলার মধ্যে ঘাড় চেপে বসেছে। কাঁপতে কাঁপতে রুমে পা রাখল। আস্তে ধীরে রুম্ব যেতেই দেখে রোদ ইজি চেয়ার থেকে সরে সোফায় বসে আছে। রোদের সামনে যেতেই চায়ের কাপটা ওর দিকে বাড়িয়ে দিল। রোদ চায়ের কাপটা হাতে নেয়ার জন্য নীলার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আনলে কেন? না, আমি রুমে আসছিলাম তখনই দেখি চাটা নিয়ে আসছিল তাই ভাবলাম আমিই নিয়ে যাই রুমে। আবার তুমি বানাওনি তো? না সত্যি আমি বানাইনি। ভেতরে সন্দেহ নিয়েই চাটা মুখে দিল। খাওয়ার পর বুঝল, না আসলেই নীলা বানায়নি এটা। নীলার দিকে তাকিয়েও রোদ নীলাকে খেয়াল করেনি। রোদকে চা দিয়ে সামনে থেকে সরে যায় নীলা। কিন্তু কিছুক্ষণ পর নীলা আবার রোদের সামনে এসে দাঁড়ায়। রোদ একটাবারও তাকায় না ওর দিকে। অধৈর্য হয়ে রোদের গা ঘেঁষে বসে পড়ল। রোদ ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে ধমক দিতে যাবে তখনই খেয়াল হল নীলার অবস্থা। রোদ চোখটা বন্ধ করে রাগী নিঃশ্বাস ফেলে নীলার দিকে চোখ গরম করে তাকালো। তুমি কি টিকটক করো? টিকটক অ্যাপই নেই আর তো করব। করব। তাহলে এরকম বড়লোকের বেটি গানের জ্যাকলিনের মতো সেজেছ কেন? ও বাবা, তুমি আবার গানও দেখো? কেন, গানের মধ্যে কি লিখা আছে আমি দেখতে পারবো না? না তা না, এত গভীরভাবে দেখো যে আমার সাথে মিলিয়ে দিল। এভাবে শাড়ি পরেছ কেন? আমি বলেছি না যা করবে শালীনতার ভেতরে? তুমি তো এটাও বলেছ তোমার সামনে কিছু করলে সমস্যা নেই, অন্য কারো সামনে যেন না করি। এই কথা। ঠিক আছে, আমিই বললাম কাল থেকে তুমি আমার সামনে বোরখা পরে থাকবে। হহ বললেই হলো। ভদ্রলোকের এক জবান।
যেটা আগে বলেছেন সেটাই হবে, এখন নতুন নিয়ম করলে মানব না বলে দিলাম। ঠিক আছে, বোরখা পরতে হবে না, তুমি শাড়ি পরো না আর তাহলেই হবে। সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার থেকে শুনব কেন? রোদ হতাশার নিঃশ্বাস ফেলে সোফায় মাথা হেলান দিয়ে বলল, আল্লাহ, আবার কি হলো? এই তুমি সরো তো, যাও, আমার সামনে থেকে চলে যাও, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাও, আমার গরম ধরেছে, এসির পাওয়ার বাড়িয়ে দেব। নীলা দুষ্টু হাসি দিয়ে রোদের আরও গা ঘেঁষে বসে বলল, আচ্ছা বাড়াও, আমারও গরম লেগেছে খুব। রোদ কিছু না বলে সত্যি সত্যি এসির পাওয়ার একদম হাই করে দিল, কিন্তু নীলা একটুও নড়েচড়ে বসল না। রোদ বুঝতে পারল নীলা এভাবে সরবে না। এবার রোদ ডেভিল স্মাইল দিয়ে নীলার দিকে নেশাভরা দৃষ্টি নিয়ে তাকাল। রোদের চাহনি দেখে নীলার বুকে ধক করে উঠল। ল্যাপটপটা অফ করে রোদ উঠে দাঁড়াল। নীলা বসেই আছে। রোদ নীলার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। রোদের হাতের উপর হাত রাখতেই রোদ নীলার হাত মুঠি করে ধরে টেনে উঠাল। বুঝতে পারছে নীলা এখনই কিছু একটা ঘটবে। হার্টবিট বেড়ে চলেছে ক্রমাগত। নেশাখোরের মতো করে তাকিয়ে রোদ একটু একটু করে নীলার কাছে আসছে। নীলা চোখ বড় বড় করে পিছিয়ে যাচ্ছে। একটা সময় পর রোদ নীলার হাত ধরে হেঁচকা টান দিয়ে কাছে আনল। নীলা রোদের শার্টটা শক্ত করে চেপে ধরল। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, রোদের চোখের দিকে তাকানোর শক্তিটা পাচ্ছে না। নাক আর গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়। নীলাকে উপর থেকে নিচ অবধি দেখে নিয়ে শাড়ির আঁচল ধরে টেনে ফেলে দিল রোদ। নীলা সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নীলার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আঁচলটার কুচি ছাড়িয়ে নীলার গায়ে পেঁচিয়ে দিল চাদরের মতো। সাথে সাথে নীলা চোখ খুলে তাকালো রোদের কর্মকাণ্ডে, অবাক হয়ে গেল। দাঁত কিরিমিরি করতে করতে নীলা বলল, শালা আনরোম্যান্টিক পিলার। যেটা মনে করো, ইটস ইউর চয়েস। তোর নাম রোদ না রেখে রড রাখা উচিত ছিল। ফাজিল ব্যাটা। কানে তুলো দিয়ে রোদ নীলার সামনে থেকে সরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। নীলার তো রাগে মাথা ফায়ারি হয়ে গেছে, মুখে যা আসছে তাই বলেই রোদকে বকে যাচ্ছে। রোদ এক কান দিয়ে দিচ্ছে, আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। একটা সময় পর নীলা থেমে গিয়ে চিন্তা করতে লাগল এই রোদটাকে কিভাবে বধ করা যায়। রোদকে বকতে বকতে একটা সময় ঘুমিয়ে গেল নীলা। বকবক থামতেই রোদ কাঁথার ভেতর থেকে মাথা বের করে নীলার দিকে তাকিয়ে দেখল ঘুমিয়ে গেছে। আহা, কি মিষ্টি না লাগে তোমায়। যখন রাগ করে থাকো অন্যরকম একটা মায়া কাজ করে গো বউ, বেশি বেশি রাগ করবে তুমি। মনে মনে কথাগুলো বলে নীলার মুখের দিকে বেঘরে তাকিয়ে আছে রোদ। নীলা একটু নড়াচড়া করতেই মাথায় বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে গেল। ফজরের আজান দিতেই ঘুম থেকে উঠে দেখে পাশে নীলা নেই। কিছুটা ছিটকে উঠে রাগের মাথায় তো আবার কিছু করে বসল না। পরক্ষণেই দেখতে পেল বাথরুম থেকে অজু করে বের হচ্ছে। রোদকে দেখে কিছু না বলে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। রোদ উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে মাথায় টুপি পরতে পরতে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। নীলা নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেল। সকাল হতেই নীলা এক ছুটে রওয়ার কাছে চলে যায়। কাল রাতের সব ঘটনা খুলে বলল, টোটকা কাজে লাগেনি। মন খারাপ করে নীলা রওয়ার সামনে বসে আছে। ব্যাপারটা খুবই সাংঘাতিক। আমারই তো ভাই। কিভাবে কি করলে কি হবে মাথায় আসছে না। ভাইয়া খুবই ইন্টেলিজেন্ট, সবটা দেখেই বুঝে যায় আবহাওয়া কেমন চলবে, তাই আগে থেকেই সাবধান থাকে ও। আচ্ছা রওয়া, আমি কি কোনো দিন মা ডাক শুনব না? কেন শুনবে না ভাবি? আমার বাচ্চা কাচ্চা হলে তাদের শেখাবো তোমাকে মামি না বলে যেন মা বলে ডাকে, ঠিক যেমন আয়াত তোমায় মাম্মাম বলে ডাকে। ধুর, মজা নিও না মিয়া। তুমি তোমার ভাইয়ের এক আষ্টে ছাড়া না।
আচ্ছা যাও, মজা নিলাম না, আমায় একটু ভাবতে দাও রোদের উপর কিভাবে ঠাডা ফালানো যায়। আচ্ছা ভাবো, তবে কার্যকরী উপায় চাই। কালকের মতো ফ্লপ কোনো বুদ্ধি দেবে না। ও হ্যালো, আমার বুদ্ধি ফ্লপ ছিল না, তোমার প্রেজেন্টেশন ফ্লপ ছিল। আচ্ছা আমার দোষ, যাও। এখন বইন তুমি কিছু একটা করো। ভাবি আমার মাথায় একটা প্ল্যান এসেছে, কাজে লাগতে পারে। বলে ফেলো। আমার কয়েকটা ফ্রেন্ড আছে, ওদের দিয়ে তোমাকে কিডন্যাপ করাবো ভাইয়ার সামনে থেকে। তারপর ভাইয়া তো পুরো উন্মাদ হয়ে যাবে তোমার জন্য। আর ভাইয়া যা চিজ তোমায় খুঁজতে খুঁজতে বের করে ফেলবে। তারপর ভেতরের প্রেম সবটা উপচে পড়বে, তোমায় জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে নীল আই লাভ ইউ, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে। ওপস, কত রকম কথা বলবে, তোমায় জড়িয়ে ধরে চুমু খাবে, আরও কত কি। জাস্ট ইমাজিন ভাবি, জাস্ট ইমাজিন। বলো কি লাইফ রিস্ক আছে তো? কিসের লাইফ রিস্ক? প্রথমত মুখের কথা না, তোমার ভাইয়ের সামনে থেকে আমায় কিডন্যাপ করে নিয়ে যাওয়া। আর দ্বিতীয়ত ছেলেগুলো যদি আমায় তুলে নিয়ে আমার কোনো ক্ষতি করে দেয়। দেখ বইন, আমি এখনো ভার্জিন আছি, পড়ে যদি আমার আমও যায় ছালাও যায়। আরে ভাবি, ওরা আমার ফ্রেন্ডস। আমার তো ভেবেই ভয় লাগছে গো। কিচ্ছু হবে না, তোমাকে যেমনটা বলি ঠিক তেমনটা কর, তাহলেই হবে। আর শুভ কাজে দেরি করতে নেই। ঘটনাটা চলো আজ কালের মধ্যে ঘটিয়ে ফেলি। ভাইয়াকে আমি শপিংয়ে যাব বলে রাজি করিয়ে আসব এখন, তারপর যখন ভাইয়া শপিং যেতে রাজি হবে তখনই ওদের সেট করব। ওকে। কিন্তু রওয়া ভেবে চিনতে, কিন্তু কেমন? ভেবে চিনতেই বলছি। তুমি শুধু পারফরমেন্স ভালো করো। ঠিক আছে, যেভাবে বলবে সেভাবেই করব। রওয়ার সাথে প্ল্যান করে রোদের রুমে চলে গেল নীলা। রোদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নীলা কোনো কথা না বলে চুপচাপ রোদের দিকে তাকিয়ে বসে রইল। রোদ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নীলাকে ওর দিকে মুখ শুকনো করে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কিছু বলবে? না। রোদ কিছু না বলে হাতের চিরুনি রেখে দিয়ে ওয়াল ক্যাবিনেট থেকে টাই বের করে পরতে লাগল। তুমি তো কখনো টাই পরে অফিস যাও না, আজ পরছ যে? মিটিং আছে ঢাকার বাইরে। ধ্রুবও যাচ্ছে? হুম। আজকে ফিরতে লেট হবে, না খেয়ে থেকো না রাতে। ঠিক আছে, সমস্যা নেই। সারাদিন তো তুমি বাড়িতেই থাকো, তাও আবার একা একা। রওয়া সারাদিন ভার্সিটিতে থাকে, আর আম্মু তো আম্মুই। চাইলে অফিস জয়েন করতে পারো। পাগল। সুখে খেতে ভূতে কিলায়। আমার যেটা করতে ভালো লাগে সেটাই করছি, কোনো চাপ নেই, সেখানে কেন খাদে পা দিব? সারাদিন কি করো তুমি? খাই, ঘুমাই, ফেসবুক চালাই, সিনেমা দেখি, নাটক দেখি। আর কি করো? আর কিছু না। আর কি করার আছে? রোদ একটু রহস্যময়ভাবে বলল, ভেবে দেখো আর কি করো। আল্লাহ গোর ডায়েরি পড়েছি, সেটা কি জেনে গেল নাকি? ওটার কোনো কথা মুখ আছে নাকি? ডায়েরিটা তো হেব্বি বজ্জাত। মালিককে বলে দিয়েছে ওটাতে অন্য কারো হাত পড়েছে। রোদ কিভাবে বুঝল? আমি তো ওটা জায়গা মতো রেখে দিয়েছি। কথাগুলো মনে মনে বলে নীলা ভয় পাচ্ছে। রোদ নীলার দিকে তাকিয়ে বলল, জানো তো চোর চুরি করলে কোনো না কোনো প্রমাণ ফেলে যায়। আমি কি করেছি? তুমিই ভালো জানো। আমি কিছু পড়িনি। নীলার কথাটা ঠিক বুঝতে না পেরে রোদ চোখ কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, পড়িনি মানে? কি পড়ার কথা বলছো? তুমি কিসের কথা বলছো? রোদের কথায় নীলার মাথায় ঝিম ধরে গেছে। রোদ কি বলতে চাচ্ছে নীলা স্পষ্ট বুঝতে পারছে না। চোরের মন পুলিশ পুলিশ, রোদও স্পষ্ট বুঝতে পারছে না নীলা কি বুঝাতে চাইছে। দুজনেই ভুল বুঝাবুঝির মধ্যে আছে। নীলার কথার পেচ না ধরতে পেরে রোদ গরম নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে গেল।
রুমে থেকে বেরিয়ে যাবে এমন সময় সামনে পড়তে হলো রওয়ার। রওয়া নিষ্পাপ ভঙ্গিতে রোদের চোখের দিকে তাকিয়ে ডাক দিল, ভাইয়া। বল। বলছিলাম কি একটু শপিংয়ে যেতে চেয়েছিলাম যদি তোমার টাইম হতো। কেন তোর জন্য একটা শপিং করার মানুষ এনে দিয়েছে চোখে পড়ে না? আরে ভাইয়া অমন করো না, চলো না। ওকে নিয়ে যা, আমার সময় নেই। নীলের চয়েস আমার থেকে ভালো। তোমার চয়েস তার থেকে ভালো, চলো না প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। কবে যাবে? ঠিক নেই, সময় পেলেই জানাবো, হতে পারে আজ আবার হতে পারে কাল। যখন সময় হবে তখন। আচ্ছা ঠিক আছে, যখন ফ্রি হবে ফোন করে জানিও, আমরা বের হব সাথে সাথে। কেন? ফোন করতে হবে কেন? ফ্রি হলে আমিই নিতে আসব তোদের। তাও তো আছে না, রেডি হতে টাইম লাগবে না? লাগুক তো কি হয়েছে, আমি বসে থাকব, তোরা রেডি হবি। ঠিক আছে যাও তাহলে। রওয়ার সাথে কথা শেষ দিয়েই রোদ বেরিয়ে চলে গেল। রওয়ার মনে খটকা লাগল, রোদ আজ এত সহজেই রাজি হয়ে গেল, আবার লাস্টের কথাগুলো কেমন রহস্যময় লাগল। রোদ কিছু বুঝে যায়নি তো? চোরের মন পুলিশ পুলিশ। বাজনা রওয়ার মনেও গাইছে, খটকা লাগছে ব্যাপারটা। রোদ নীলাকেও এক ইশারা দিল, নীলার মনে অন্য কিছু গাইছে, আবার রওয়ার মন অন্য কিছু গাইছে। এতক্ষণে রওয়ার করা প্ল্যানের কনফিডেন্স জিরো হয়ে গেল। কনফিউজ হয়ে গেছে কিভাবে কি করবে। নিজের ভেতর কনফিডেন্স জিরো নিয়ে নীলাকে আর কি কনফিডেন্স দিবে। পরদিন বিকেলের দিকে রোদ হুট করেই সাথে ধ্রুবকে নিয়ে বাড়ি এসে পৌঁছাল। দুপুরের দিকে আহমাদ শিকদার সায়লা বেগম অস্ট্রেলিয়া থেকে ব্যাক করেছেন। রোদ বাড়ি পৌঁছেই ওদের রেডি হতে বলল, বাবা মায়ের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গেল ওদের নিয়ে। নীলা রওয়া প্ল্যান করেই বের হল রোদের সাথে। সন্ধ্যার দিকে শপিংয়ে গেল। রোদ একটু পর পর রওয়ার দিকে আর চোখে তাকাচ্ছে, আর রওয়া একটু পর পর আড়ালে গিয়ে বন্ধুদের সাথে যোগাযোগ করছে। ছেলেগুলো এখনো শপিং মলে পৌঁছায়নি, সবাই কালো মাস্ক পরা থাকবে, যেন সহজেই ওদের দেখে চেনা যায়, আর নীলাকে সহজে কিডন্যাপ করতে পারে। শপিং শেষ করে মল থেকে বেরিয়ে যেতে নিবে রোদ আর ধ্রুব পেছনে, আর নীলা রওয়ার সামনে। এমন সময় দেখা গেল কয়েকটা কালো মাস্ক পরা ছেলে, শুধু চোখ দেখা যাচ্ছে। নীলা ওদের দেখে ইশারা করল যেন আস্তে ধীরে আসে। রোদ ধ্রুবর সাথে কথা বলতে বলতে সামনের দিকে তাকাবে এমন সময় দেখতে পেল চোখের সামনে থেকে কয়েকটা ছেলে নীলাকে ধরে একটা কালো রঙের হাইসে উঠাল। রোদ কিছু না বলে তাকিয়ে তাকিয়ে দেখল। রওয়া চিৎকার চেঁচামেচি করার ভান করল। রোদ রওয়ার সামনে দাঁড়িয়ে ডেভিল স্মাইল দিয়ে বলে উঠল, হয়েছে বোন, নাটক অভিনয় অনেক করেছ, অনেক ভালো সিন করেছ তোমরা, বাড়ি চলো, তোমাদের দু ননদ ভাবিকে অস্কার দেব। বন্ধুদের বলে দাও বেশিদূর যেন না যায়। রাত করে আমার বউ আমি ছাড়া অন্য কারো সাথে ঘুরোক, আমার পছন্দ না। ভালোই ভালোই ফিরে আসতে বলো, নাটক অফ করে। এখন যদি আমি ওদের থামাতে যাই তাহলে সবকটাকে পেটাব, হাড্ডি গুঁড়ো করে দেব। ডক্টর তো দূরে থাক, কোনো কবিরাজও ঠিক করতে পারবে না। কথা শেষ দিয়েই রোদ সামনে থেকে চলে গিয়ে নিজের গাড়ির দিকে গেল। ধ্রুব রওয়ার দিকে খিলখিল করে হেসে দিয়ে বলে, বোকা, তোমরা মেয়েরা আর সুধরালে না গো। এত কাঁচা প্ল্যান কেউ করে? রোদ ভাইয়া তো তোমাদের প্ল্যানে জল ঢেলে দিল। হা হা হা। টিটকারি হাসি গেছে। ধ্রুব রোদের পেছনে পেছনে চলে গেল। রোদ আর ধ্রুব গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। রওয়া বোকা বনে গেল। তাহলে সকালে ঠিকই ধরেছিল, রোদ কোনোভাবে ওদের প্ল্যানটা শুনে গিয়েছিল। রওয়া সাথে সাথে ওর বন্ধুকে কল দিল। ফোন রিসিভ করতেই রওয়া হতাশা নিয়ে বলল, ইয়ার ভাবিকে নিয়ে আয়, বেশি দূর যাস না, ধরা খেয়ে গেছি। ভাইয়া জেনে গেছে সব, ফিরে আয় ভাবিকে নিয়ে।
আরে কি বলছিস, ভাবিকে নিয়ে ফিরব কি করে? আমরা তো জ্যামে আটকা পড়েছিলাম, মলের সামনে আসতেই পারিনি। হোয়াট? তাহলে ভাবিকে কে ধরে নিয়ে গেল? ওরা কারা ছিল? আল্লাহ গো, কি বলছিস তুই? ওই ইয়ার্কি করছিস না তো? তুই ওয়েট কর, আর 1 মিনিটে আমরা এসে যাব। ভাই এই তো 5 মিনিট আগে 5 জন ছেলে কালো মাস্ক পরে কালো একটা হাইসে ভাবিকে তুলে নিয়ে গেল। এভাবে তো তোদেরই আসার কথা ছিল, তাই না? ভাই বিশ্বাস কর, আমরা তোর ভাবিকে তুলিনি। ফোন রাখো, আমি এসে গেছি। ফোনটা কেটে দিতেই রওয়ার সামনে একটা কালো হাইস এসে থামল। ভেতর থেকে রওয়ার ফ্রেন্ডরা বেরিয়ে এলো। সত্যিই তো, ওরা কেবল আসলো। তাহলে নীলাকে কে ধরে নিয়ে গেল? রওয়া তো সেন্সলেস হওয়ার অবস্থা। রোদকে কল দিচ্ছে, রোদ রিসিভ করছে না। নীলা কোথায়, কিভাবে ওকে পাবে এখন? আরে আশ্চর্য তো, এভাবে গা ঘেঁষে বসেছেন কেন আপনারা? গাড়িতে কি জায়গা নেই? একেতে গরম, তার মধ্যে এইভাবে গা ঘেঁষে বসেছেন। আরে ম্যাডাম, আপনার গা ঘেঁষে কেন? আপনার সাথে সবকিছু করার পারমিশন আছে। আপনার ভাগ্য ভালো, আমাদের মতো ভদ্র ছেলে পেয়েছেন। আমরা শুধু গা ঘেঁষে বসেছি, আর কিছু করছি না। হা হা হা। আমরা আপনার সাথে ভদ্র ব্যবহার করছি, কারণ হলো আপনি ভদ্রভাবে আমাদের সাথে উঠে এসেছেন। কাউকে কিডন্যাপ করতে ফেলে অনেক চিৎকার চেঁচামেচি করে, আপনি এখনো ঠান্ডা হয়ে বসে আছেন। না হলে কি হতো আপনার সাথে? আইডিয়া নেই? এই ছেলে কার সাথে বেয়াদবি করছো, আইডিয়া আছে? আমি রওয়ার ভাবি। তার আগে বলুন ম্যাডাম, রওয়াটা আবার কে? হা হা হা। ছি, রওয়া তোমাদের মতো ছেলেদের সাথে মিশে? রোদ যদি জানতে পারে না, শরীরের হাড্ডি আর মাংস আলাদা করে দেবে। আরে ভাই, কি রওয়া রওয়া করছেন? রওয়া কে? ভাই আরিয়ার শিকদারের বউ। এটা পাগল আছে? কি সব বলছে? নীলা রেগে ফায়ার হয়ে লোকগুলোর সাথে তর্ক করে যাচ্ছে। লোকগুলোর কথার ভাবে বোঝা যাচ্ছে কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। নীলা মনে মনে বলতে লাগল, আল্লাহ গোয়ে, আমি কার পাল্লায় পড়লাম? রওয়া তো বলেছিল ওর বন্ধুরা অনেক ভদ্র, এরা তো পুরোই উল্টো। তাহলে কি আমি সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছি? অফিসের উদ্দেশ্যেই গাড়িটা নিয়ে যাচ্ছিল, এমন সময় রোদের ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। রোদ রিসিভ করে কানে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম। অপর পাশে থেকে কেউ একজন ডেভিল ভয়েস নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম জুনিয়র স্যার। ভালো আছেন? মন দিল ভালো তো? কণ্ঠস্বরটা রোদ চিনে ফেলল। ভালো না থাকার কোনো অপশন নেই, তাই ভালোই আছি। আপনি কেমন আছেন সাদ্দাম মির্জা? আপনি প্রতিবার আমার কণ্ঠস্বরটা কিভাবে চিনে যান বলুন তো? সেদিন আপনার বউয়ের ফোনের কল দিলাম, কণ্ঠ শুনেই চিনে গেলেন। তারপর কত ফোন দিলাম, ফোন অফ। আমার ধারণা যদি ভুল না হয় আপনি সিমটাই ভেঙে দিয়েছেন। এক্সাক্টলি, আপনি ঠিক ধরেছেন। এখন বলুন, অসময়ে কল দেওয়ার কারণটা কি? আপনি ভালো অ্যাক্টিং পারেন তো। আরিয়ার শিকদার একদম বাবার মতোই ইন্টেলিজেন্ট আছেন। চোখের সামনে বউকে কিডন্যাপ হতে দেখেও কত কুল মুড নিয়ে কথা বলছেন। কথাটা শুনে রোদের মাথায় 7 চক্কর দিল। রোদের মাথায় সাথে সাথে গাড়ি থামিয়ে রোদ বলে উঠল, মানে? নীলকে আপনি কিডন্যাপ করিয়েছেন? কিডন্যাপ না মিস্টার এসআর, ওটাকে রিসিভ বলে। আমার ছেলেগুলো আপনার স্ত্রীকে রিসিভ করতে গিয়েছে। এখন যদি মাঝরাস্তায় ওরা আপনার বউকে নিয়ে পিকনিক করে, তাহলে তো আমার কিছু বলার নেই। ইউ রাস্কেল! নীলের গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, সব কটাকে মেরে জলে ভাসিয়ে দেব। আগেরবার আমার ওপর অ্যাট্যাক করেছিলিস, কিছু বলিনি বলে ভেবে নিস না আরিয়ার শিকদার দুর্বল। সেরকম কিচ্ছু হবে না আরিয়ার শিকদার। আমি যেটা চাই সেটা যদি আমি পেয়ে যাই, তাহলে আপনার স্ত্রী একদম সেফ। সেটা কোনো দিনও হবে না সাদ্দাম মির্জা। তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
ঠিক আছে শিকদার সাহেব, চোখের জল জমিয়ে রাখুন স্ত্রীর মৃতদেহ সামনে নিয়ে কাদার জন্য। ঠিক আছে, সমস্যা নেই, যা ইচ্ছে কর। এমনিতেও আমার ওই বউ চাই না। না হলে চোখের সামনে কিডন্যাপ হলো আর আমি কিচ্ছু বললাম না। মাথায় কি কমন সেন্স বলে কিছু নেই নাকি? কয়েকটা কটু কথা বলে রোদ ফোনটা রেখে দিল। পাশে থেকে ধ্রুব বলে উঠল, নীল সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে ভাইয়া? হুম। এখন কি করব আমরা? কিছু করতে হবে না। তাহলে তোর কি মনে হয় রাত করে নীলকে আমি একা ছাড়ার লোক? ওই হাইস্টার পেছনে আরও 10টা হাইস আছে। বিজনেস করতে গেলে মানুষকে ভরসাটা কম করতে হয়। হতে পারে রওয়ার বন্ধু, তাই বলে আমারও ভরসা করতে হবে তার কোনো মানে নেই। এই যে ভরসা করিনি বলে আমার ছেলেগুলোকে পাঠানোটা কাজে লেগে গেল। ধ্রুব হেসে দিয়ে বলল, হ্যাটস অফ টু ইউ মেরি জিজাজি। রোদ বাঁকা হাসি দিয়ে গাড়ি ঘুরাতে লাগল। নীলাকে রওয়ার বন্ধুরা কিডন্যাপ করেনি, করেছে রোদের বাবার আমলের এক শত্রু, যার সাথে বিজনেস নিয়ে মনমালিন্য হয়েছিল কোনো এক কালে। লোকটা রোদের বাবার ক্ষতি করার জন্য রোদ ভার্সিটি থাকা কালীন ট্রাক চাপা দিয়ে রোদকে মেরে ফেলতে চেয়েছিল। প্রথমত রোদ ভেবেছিল ওটা মাহিন, কিন্তু পরে ইনভেস্টিগেশন করে দেখে সাদ্দাম মির্জা ওটা বিজনেসের একটা প্রপার্টির জন্য এত কিছু, যেটা রোদের বাবার থেকে নিতে পারেনি আর রোদের থেকেও পারছে না। এই জন্য রোদের বউকে কিডন্যাপ করে প্রপার্টি উসুল করতে চাইছে। কিন্তু ঘটনা তো ঘটে গেছে উল্টো। সকালে যখন রওয়া নীলা প্ল্যান করছিল কিডন্যাপের ঘটনা নিয়ে, রোদ রওয়ার রুমে যাওয়ার সময় সেটা শুনে ফেলে। তাই আগে থেকেই রোদও লোক ঠিক করে রাখে, যদি রওয়া নিজের মুখে স্বীকার না করে তাহলে শুধু ছেলেগুলোকে বলবে রওয়ার বন্ধুদের মেরে নীলাকে নিয়ে আসতে। ঘটনাক্রমে নীলাকে সাদ্দাম মির্জার লোক কিডন্যাপ করেছে। একটা ডেরার সামনে গাড়ি থামিয়ে নীলাকে নিয়ে বের হবে এমন সময় রোদের পাঠানো ছেলেগুলো অ্যাট্যাক করে বসল। এতক্ষণে রোদও এসে গেছে জায়গাটায়। নীলা ভয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না সঠিক। রোদ আসতেই নীলা চমকে গেল। রোদ কাছে এসে নীলাকে জিজ্ঞেস করল, ওরা তোমার সাথে কোনো মিসবিহেভ করেনি তো? মাথা নাড়িয়ে না করল, তারপর মুখ ফুটে বলল, শুধু দুজন গা ঘেঁষে বসেছিল। কে কে? ওই যে মোটা ডাম্বা দুটো, ও বসেছিল ডান পাশে আর ও বসেছিল বাম পাশে। ঠিক আছে, তুমি ধ্রুবর সাথে গিয়ে গাড়িতে উঠো, আমি আসছি। রোদের কথা মতো নীলা ধ্রুবর সাথে যেয়ে গাড়িতে উঠে বসল। রোদ চোখ গরম করে তাকিয়ে ওই ছেলে দুটোকে সামনে নিয়ে আসতে বলল। সাথে সাথে রোদের সামনে এনে দেয়া হল। মার খেয়ে এক একজনের অবস্থা আধামরা। ডেরার ভেতর থেকে একজন একটা রড এনে রোদের হাতে দিল। রডটা হাতে নিয়ে রোদ ছেলে দুটোর একজনের ডান হাত আরেকজনের বাম হাত উঁচু করে ধরে রাখতে বলল। হাতগুলো উঁচু করতেই এক একজনের ডানা বরাবর রোদ কয়েকটা বাড়ি দিল। হাড় একদম গুঁড়ো গুঁড়ো অবস্থায়, হাত আর কোনো দিন নড়াচড়া করে খেতে পারবে না। গাড়িতে বসে নীলা এরকমটা দেখে ছিটকে গেল। রোদের ভয়ানক রূপটা কোনো দিন দেখা হয়নি। আজ প্রথম দেখল। ভার্সিটি থাকা কালীন শুধু শুনেছে রোদ মারামারি করেছে, আজ প্রথম দেখল নিজের চোখে। রডাটা হাতে থেকে ফেলে দিয়ে রোদ এসে পড়ল। সারাপথ নীলার সাথে একটা কথাও বলেনি। রাত হয়েছে অনেক, ধ্রুবকে সহ বাড়ি নিয়ে গেল। বাড়ি ফিরতেই নীলাকে দেখে রওয়ার দেহে যেন প্রাণ ফিরে এলো। এক ছুটে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই মুহূর্তে নীলার কি বলা উচিত আর কি করা উচিত নিজেও বুঝতে পারছে না। বাকরুদ্ধ হয়ে গেছে নীলা। রোদের মাও এসে নীলাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগল। নীলাকে রুমে পাঠিয়ে দিয়ে রোদ ওর বাবাকে নিয়ে আলাদা কথা বলতে বাবার রুমে চলে গেল। সাদ্দাম মির্জা লিমিটটা ক্রস করে ফেলেছে বাবা, এবার ওর ব্যবস্থা নিতে হবে কঠিনভাবে। ওর বাড়াবাড়িটা বিজনেস থেকে ফ্যামিলি অবধি এসে গেছে।
নেক্সট টাইম আরও খারাপ কিছু করার আগে ওকে থামাতে হবে। শুনো রোদ, তুমি যে ডিসিশন নেবে আমি তাতেই সহমত। তোমার মাথায় ওকে নিয়ে যে প্ল্যানটা খেলছে ঠিক সেই প্ল্যানটা আমার মাথায়ও খেলছে। আগের বার তোমার ক্ষতি করতে এসেছে, এবার নীলার। হতে পারে কাল রওয়ার কিছু করবে। রওয়ার কিছু করতে পারবে না। আমাদের ছেলেগুলো যথেষ্ট স্ট্রং, ওরা আর 10 জন লোকের মাঝেই মিশে থাকে। সাদ্দামের ধরা ছোঁয়ার বাইরে যে শিকদার পরিবারের এক একটা মানুষের পেছনে ঠিক কতজন করে গার্ড থাকে। আহমাদ শিকদার হেসে দিয়ে রোদের কাঁধে হাত রেখে বলল, বেস্ট অফ লাক মাই সান। রোদ হালকা হেসে দিল। দুজনে খুব গভীরভাবে কোনো কিছু নিয়ে ডিসকাশন করল না। বাপ বেটা চোখের ভাষায় স্পষ্ট বুঝে যায় কি করা উচিত আর কি বোঝানো হচ্ছে কোনো কথায়। নীলা রুমে যেয়ে ফ্রেশ হয়ে ধ্রুবর কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে। কোনো কথা বলছে না। ধ্রুব নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল, দেখ নীল, তুই যথেষ্ট ম্যাচিউর, বড় হয়েছিস, বাস্তবতা বুঝিস। আজকে তুই আর রওয়া যে প্ল্যান করেছিস এরকমটা বাচ্চারা করে। আজকে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারত যদি রোদ ভাইয়া কেয়ারলেস হতো। দেখ, রোদ ভাইয়ার ভালোবাসা পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না তোর। তুই রোদ ভাইয়াকে পুরোপুরি বিশ্বাস করতে শেখ। যেদিন তুই ভাইয়াকে বিশ্বাস করবি যে রোদ ভাইয়া শুধু তোর, অন্য কারো না, সেদিন রোদ ভাইয়া নিজে থেকে তোর সামনে এসে মাথা নত করবে। আমার কথা যদি না মিলে তোর জীবনে, তখন বলিস ধ্রুব তুই ভুল, আমিই ঠিক। তুই ভালো করে ভেবে দেখ, তুই ভাইয়াকে ভালোবাসিস ঠিকই, কিন্তু বিশ্বাসটা এখনো পুরোপুরি করিস না। যেদিন তুই ভাইয়াকে বিশ্বাস করতে পারবি, পুরোপুরি বিশ্বাস করবি, সেদিন দেখবি তুই আপনা আপনি রোদ ভাইয়ার চোখের ভাষা স্পষ্ট বুঝতে পারছিস। রোদ ভাইয়া তোর থেকে কি চায় আর কি না চায় বুঝে যাবি চোখের ভাষায়। তুই ভাইয়াকে যতটা চাস ভাইয়াও তোকে ততটাই চায়। আমার কথাগুলো মন দিয়ে ভেবে দেখ নীল। কথাগুলো বলেই ধ্রুব উঠে চলে গেল। ধ্রুব এ বাড়িতে প্রায়ই আসে বলে ধ্রুবর জন্য এ বাড়িতে একটা রুম ফিক্সড করা। এ বাড়িতে যতটা আদর ধ্রুব পায়, নিজের বাড়িতেও এতটা পায় না। রোদের বাবা মা তো ডিরেক্ট বলে যেন ধ্রুব এ বাড়িতেই নীলার সাথে পার্মানেন্ট থেকে যায়। নীলা চুপচাপ বসে আছে, কোনো রেসপন্স না দিয়ে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। এমন সময় রোদ এলো রুমে, গায়ে থেকে শার্টটা খুলে টাওয়াল হাতে নিয়ে গোসল করতে চলে গেল। গোসল দিয়ে বের হওয়ার পর দেখল নীলা একইভাবে বসে আছে, তবে চোখের দুই পাশ দিয়ে পানি বেয়ে পড়ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। নীলার সামনে দিয়ে রোদ বারান্দায় গিয়ে টাওয়াল শুকাতে দিয়ে রুমে এসে নীলার সামনে বসল। নীলার কপালে নিজের হাতটা রেখে দেখল ভয় আবার গায়ে জ্বর এসে গেছে কিনা। কিন্তু না, ঠিক আছে। নিচু স্বরে রোদ নীলার দিকে তাকিয়ে বলল, ভয় পেয়েছ অনেক? শরবতটা এখনো খাওনি কেন? খেয়ে নাও, ভালো লাগবে। কোনো উত্তর না দিয়ে নীলা রোদকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আম সরি রোদ, আম রিয়েলি ভেরি সরি। আমি আর কোনো দিন এমনটা করব না, প্রমিস। তুমি আমায় ক্ষমা করে দাও। আরে কাঁদছ কেন তুমি? তোমার কি দোষ? এটা তো আমার লাইফের প্রবলেম ছিল, যার শিকার হয়েছ তুমি। কিচ্ছু হয়নি, তুমি কান্না করো না আর। সব আমার দোষ রোদ, আমার বাড়াবাড়ির জন্য এমনটা হয়েছে। তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। ঠিক আছে দিব, তুমি আপাতত কান্না থামাও। এটা তোমার শাস্তি। নীলা সত্যি সত্যি কান্না থামিয়ে চুপ করে রইল। রোদের বুকে মাথা রেখে বসে রইল। নীলাকে কোনো মতে শান্ত করে রোদ রওয়াকে ডেকে পাঠায়। রওয়া রোদের রুমে এলো, সাথে সাথে মেয়েটা এখনো আতঙ্কে আছে। ডেকেছিলে ভাইয়া? এখানে এসে বসো। রওয়া ভয়ে ভয়ে রোদের আরেক পাশে বসল। রওয়ার মুখের দিকে তাকিয়ে রোদ বলল, শুন, যা হয়েছে তাতে তোদের দুজনের কোনো দোষ নেই।
সো কোনো ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি বেঁচে থাকতে তোদের কারো কিচ্ছু হবে না। রোদকে জড়িয়ে ধরে রওয়া বলল। সরি ভাইয়া। আচ্ছা কেন সরি সরি করছিস তোরা বলতো, তোদের কোনো দোষ নেই বললাম তো। তাও কেন এক কথা বলছিস? রওয়া তুই আমার বোন হয়ে এরকম বোকার মতো কান্না করছিস কেন বলতো? তুই আমার বোন তো? রোদ দুজনকে সমানে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। নীলার কান্না থামলেও এখনো গুটিসুটি মেরে রোদকে জড়িয়ে ধরে আছে। রোদ নীলার মাথার খোপাটা খুলে দিয়ে চুলগুলো আলতো হাতে টেনে দিচ্ছে, তাতে মাথাটা কিছুটা হালকা লাগবে। বেচারি আজ যে বড় রকমের ভয় পেয়েছে বুঝাই যাচ্ছে। বেশ কয়েকদিন কেটে গেল। নীলা ইদানিং বেশ ভয় পায় রোদকে। আগে যাও মাঝে মাঝে রোদের চোখের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে কথা বলতো, এখন আর সাহস পায় না। কোনো কিছু বায়না করারও সাহস পায় না। সেদিন ছেলে দুটোকে যেভাবে রোদ রড দিয়ে পেটাচ্ছিল, সেটা মনে পড়লেই গলা শুকিয়ে আসে। তবে হ্যাঁ, একটা কাজ নীলা সাহস করে রোজ করে, সেটা হলো রোদ অফিস চলে যাওয়ার পর ওর ডায়েরি চেক দেয়া। রিসেন্টলি রোদ ডায়েরিতে কিছু লিখেনি, হয়তো সময় পায়নি। বিকেল থেকে আকাশটা খুব মেঘ করেছে, এই বুঝি ঝুম বৃষ্টি নেমে যায়। ভরা আষাঢ় মাস, একবার বৃষ্টি নামলে থামতে চায় না। তবে বৃষ্টি নামলে বেশ লাগে। নীলা একটু পরপর বারান্দায় যেয়ে চেক করে মেঘ কতটা জমেছে আকাশে, আর বৃষ্টি নামছে কিনা। বেলা কেটে গেল, বৃষ্টি আর এলো না। আজ রোদও বাড়ি ফিরেছে আগে আগেই। এশার নামাজ পড়ে উঠতেই বৃষ্টির শব্দ পাওয়া গেল। দৌড়ে বারান্দায় যেয়ে দেখে বেশ ভালো বৃষ্টি নেমেছে। রোদ রুমে বসে ল্যাপটপে কাজ করছে। নীলা রোদের সামনে যেয়ে ফ্লোরে বসে পড়ল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নীলার দিকে তাকাল। চলুন না বৃষ্টিতে ভিজি। পাগল রাত করে কেউ বৃষ্টিতে ভিজে? চলুন না, আমার কাজ আছে, পারবো না। তুমি চলো না, অমন করো না, আমার একা একা ভয় লাগবে। রওয়াকে নিয়ে যাও। ঠিক আছে। নীলা উঠে গিয়ে রওয়ার রুমে চলে গেল। রওয়ার সামনে যে একইভাবে বায়না করল, রওয়া চলো না বৃষ্টিতে ভিজি। ভাবি আমার কেমন যেন শীত শীত লাগছে, আমি ভিজব না এই রাত করে, দিনের বেলা ভিজবনি। নীলা কিছু না বলে একা একাই চলে গেল বৃষ্টিতে ভেজার জন্য। প্রায় ঘণ্টা খানেক চলে গেল, নীলার কোনো খোঁজ নেই। রোদ খেয়াল করে দেখল 1 ঘণ্টা প্রায় হয়ে গেছে। এতক্ষণ ধরে নীলা বৃষ্টিতে ভিজছে ভেবে ল্যাপটপ অফ করে রুমে থেকে বের হয়ে ছাদে যাবে, এমন সময় রোদ খেয়াল করল রওয়া নিচে থেকে উপরে আসছে, তার মানে রওয়া ভিজতে যায়নি। রওয়াকে জিজ্ঞেস করল নীলা কোথায়? রওয়া বলল জানে না। 1 ঘণ্টা আগে এসে জিজ্ঞেস করছিল বৃষ্টিতে ভিজবে কিনা, আমি না করে দিয়েছি, তারপর ভাবি চলে গেল। ছাতা নিয়ে রোদ ছাদে চলে গেল। ছাদের গেটে দাঁড়াতেই দেখে নীলা ছাদের মাঝখানে কাকতারুয়ার মতো দাঁড়িয়ে ভিজছে। রোদ নীলাকে জোরে ডাক দিল, নীল ভেতরে আসো, অনেকক্ষণ ভিজেছ। না, আমি আরো ভিজব। ভালোই ভালোই বলছি আসো, না হলে কিন্তু আমি এসে ধরে নিয়ে যাব। আপনি আমার কাছে আসবেন না বলে দিলাম। কেন? দেখুন আমি এখন রোমান্টিক মুডে আছি, আপনি যদি আমার কাছে আসেন আমি কিন্তু জড়িয়ে ধরব আপনাকে। ছাতা ফুটিয়ে রোদ নীলার দিকে যেতে লাগল। যা ইচ্ছে করো, তুমি ভেতরে চলো এখন। আসবেন না বলে দিলাম। রোদ কোনো কথা না শুনে নীলার কাছে চলে গেল, আর নীলাও নিজের জেদে অনড় থেকে গেল। রোদ কাছে যেয়ে নীলার হাত ধরে টান দিতেই নীলা উল্টো শক্ত করে জড়িয়ে ধরল। আজ আর নীলাকে দূরে সরিয়ে না দিয়ে রোদ খাম্বার মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হাতের ছাতাটা ফেলে দিয়ে রোদও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। অবশেষে রোদ এই বৃষ্টির কাছে হার মেনে নিল। সরি রোদ, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক ভুল বুঝেছি, অবিশ্বাস করেছি। আমি এরকম ভুল আর কোনো দিন করব না। তুমি আমায় ক্ষমা করে দাও।
আচ্ছা দিলাম ক্ষমা করে, কিন্তু এটা বলো তুমি কথা দাও আর কখনো অবিশ্বাস করবে না আমায়। কথা দিলাম। তুমি জানো নীল কতটা কষ্টে ছিলাম এতগুলো বছর? জানি। তুমি আমার জীবনে একটা রূপকথার গল্প নীল। দুবার হারিয়েছি তোমায়, এবার যদি হারিয়ে যাই তাহলে হয়তো আর পাবই না তোমায়। আমি তোমায় বারবার হারাতে থাকলে একটা সময় মরেই যাব। অনেক কঠিন জানো তো, কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা। অনেক বেশি ভালোবাসি তোমায়। আই লাভ ইউ নীল। আই লাভ ইউ টু রোদ। অনেক অনেক বেশি ভালোবাসি তোমায় আমি, অনেক বেশি। আমি প্রকাশ করতে পারি না শুধু। আমি আর আমার আল্লাহ জানে কতটা ভালোবাসি তোমায়। তোমাকে আমি ফিল করি প্রতিটা সেকেন্ডে। মাঝখানে যখন তুমি আমার থেকে হারিয়ে যাও সেই জায়গাতে আমার ভেতরে ক্ষত পড়ে যায়। আমার শ্বাস প্রশ্বাসগুলো বিষাক্ত হয়ে ওঠে। তুমি আমার নিজের মানুষ হয়েও যদি না বুঝো তাহলে আমি কোথায় যাব বলো তো নীল? কি করে বুঝালে তুমি বুঝবে কতটা ভালোবাসি তোমাকে? একের পর এক রোদ বলেই যাচ্ছে, আকাশের বৃষ্টির সাথে রোদের চোখের বৃষ্টিও নেমে গেছে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে নীলাকে জড়িয়ে ধরে। প্রেমময় এই চোখের জলগুলো বড্ড বেশি প্রশান্তির লাগছে। লুকিয়ে থাকা এই চাপা অনুভূতিগুলো আজ উপচে পড়েছে। চলবে।